শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জাতিসংঘের কাছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে। এছাড়া এই আন্দোলনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও সংস্থাটির কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে। সোমবার 29 জুলাই মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এমন অবস্থায় ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে। খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে। আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। আমার হাজবেন্ড মগবাজার থেকে 18 তারিখ ট্রেনিং শেষ করে আসতেছিল। উনি যাবে হচ্ছে বোটবাজার। যাওয়ার পথে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে উত্তরাতে খুবই গ্যাঞ্জাম। এর ভিতরে তার ফোন অফ থাকার পরে তার কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে। আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে। এই কথা শুনে আমরা আসছি। আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। কোন থানা? উত্তরা পূর্ব থানা। আমরা রাত্রে আপনার 3টার দিকে একবার গিয়েছিলাম বিকালে, আবার রাত্রে 9:30টার দিকে গিয়েছি, আবার রাতে 1:30 বাজে গিয়েছি। যাওয়ার পর তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। আবার বলছে 40,000 টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য। ঠিক আছে, 40,000 টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে। আমরা টাকা নিয়ে থানায় যাওয়া সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই। প্লাস আমার শাশুড়িকে, সে তো সঙ্গে এখন এখানে নাই, এমন বাড়ি দিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ। মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায়। যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে, বিদেশ যাত্রী, তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন। এই মুহূর্তেই কে বা কারাদানি ইট পাটকেল ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে। বাড়িতে আমার শাশুড়ির এই পাশে পর্যন্ত পুলিশ। ভিডিওটি সবার আগে শেয়ার দেবেন, এজন্যই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে থাকছে নির্দেশনা। আপনারা জানেন শিক্ষার্থীরা আজ আবার নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। তাদের আন্দোলন কর্মসূচির নাম হচ্ছে মার্চ ফর জাস্টিস। এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি থাকবে সমগ্র বাংলাদেশে। এই কর্মসূচি পালিত হবে রাজপথে, এই কর্মসূচিটা পালিত হবে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, কর্মসূচি পালিত হবে আদালতে, কোর্টের চত্বরে, সমগ্র জায়গায় এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার জন্য তারা বাংলাদেশের নাগরিকদেরকে আহ্বান জানিয়েছেন। আপনারা ইতিমধ্যেই জানেন শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকরাও তাদেরকে সমর্থন জুগিয়েছে। আজকের তথা গতকালকের যে বিভিন্ন আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শিক্ষকরা বুকে, মুখে, মাথায়, বিভিন্ন জায়গায় লাল কাপড় বেঁধে তারপরে তারা প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় পুলিশ হামলা করেছে, তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে 9 দফা দাবি। এই 9 দফা দাবি অবশ্যই মানতে হবে শেখ হাসিনাকে। এই 9 দফা দাবির প্রথম দফা দাবি হচ্ছে শেখ হাসিনাকে এই হত্যার দায় নিয়ে জাতির কাছে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে, এরই মধ্যে আহত হন দায়িত্বরত পুলিশ সদস্য কোতোয়ালি থানার এসআই মোশাররফ হোসেন। দর্শক, সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই, হত্যাকারীদের বিচার, সরকারের পদত্যাগ, আটক ছাত্রনেতা সহ সবার মুক্তি, মামলা হয়রানির বন্ধের দাবি নিয়ে স্লোগানে শহীদ নূর হোসেন চত্বরে প্রতিবাদী শিল্পী, শান্তি কর্মীরা। আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী। আঘাতের তীব্রতা দেখে এবং হামলার কথা শুনে শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এই সময় অশ্রু সাধারণ করতে পারেনি। লক্ষ্মীপুরে কলেজ পড়ুয়া ছেলেকে গ্রেপ্তার করার পর বাবার মৃত্যু। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। সারা বাংলাদেশের সমস্ত কোটা আন্দোলনকারীদের আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। দর্শক, তবে আমরা বেশি কথা বাড়াবো না, সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এটা কি গাদা স্ট্রিট? এটা কি কাশ্মীর? এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি, এটা কি ভিনদেশি বাহিনী? আমি একটু লিগাল ইস্যুতে কথা বলি। আজকে আপনারা দেখেছেন ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি ভুয়া ভোটে নির্বাচিত না, ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি
সাবেক সভাপতি নুরুল হক নূরকে কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে, তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি, এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত। এটা কোন আদালত? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আইনের শিক্ষক, এটা কোন আদালত? সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান, প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে, এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে? আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে। যেই বিরোধী দলের ভিন্ন মতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলসের মাধ্যমে। আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে অনেক ব্যবস্থা নিতে পারেন। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে? এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। আজকে কোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার, কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শেষ কথা বলে কি করছি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন 7ই মার্চের ভাষণে সম্ভবত, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আশা করি ঠিকভাবে বলেছি। আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর উত্তরসূরিরা, আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরো রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্লিজ স্টপ ইট। কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি? আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে। আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প করি, যে এই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য, সবাইকে বলছিল পানি লাগবে কিনা, এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে, সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে, সেটা বন্ধ করতে গেছে 11 বছরের ছেলে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে। 4 বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে, বারান্দায়, ছাদে, ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে 267 মারা গেছে। একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না। কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে, বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে, আমরা বিশ্বাস করি, আমরা এই সরকারকে বিশ্বাস করি না। আজকে যখন এইরকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে, দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেড করে আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে, ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিপ? এটা কি কাশ্মীর? এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি, এরা কি ভিনদেশী বাহিনী? এরা কি আমাদের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না? আজকের তথা গতকালকের যে বিভিন্ন আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের শিক্ষকরা বুকে, মুখে, মাথায়, বিভিন্ন জায়গায় লাল কাপড় বেঁধে তারপরে তারা প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় পুলিশ হামলা করেছে, তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে 9 দফা দাবি। এই 9 দফা দাবি অবশ্যই মানতে হবে শেখ হাসিনাকে। এই 9 দফা দাবির প্রথম দফা দাবি হচ্ছে শেখ হাসিনাকে এই হত্যার দায় নিয়ে জাতির কাছে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। দ্বিতীয় দাবি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হচ্ছে শিক্ষামন্ত্রী, তারপরে হচ্ছে আইনমন্ত্রী, এরকম করে
3-4 জন মন্ত্রীর সরাসরি পদত্যাগ দাবি করেছেন এবং পুলিশ কর্মকর্তা সহ যারা এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, গুম করেছে কিংবা জুলুম করছে, নির্যাতন করছে, তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে, দল থেকে বহিষ্কার করতে হবে। এবং কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে তাদেরকে পদত্যাগ করতে হবে, বহিষ্কার করতে হবে। এরকম করে তাদের দাবি রয়েছে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, হলগুলোতে খুলে দিতে হবে, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের পরিবেশ নিশ্চিত করতে হবে, সকল প্রকার মামলা হয়রানি উড্ড করতে হবে, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো হামলা মামলা থাকবে না, যারা সমন্বয়ক রয়েছেন তাদের নিরাপত্তা বিধান করতে হবে। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত ফেসিবাদী শেখ হাসিনা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অতএব আমাদের সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে এই যে মার্চ ফর জাস্টিস, এই মার্চ ফর জাস্টিসকে সফল করে দেয়া। শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য লড়ে যাচ্ছেন, শিক্ষার্থীরা মানবতার জন্য লড়ে যাচ্ছেন। অতএব আজকের যে কর্মসূচি ঘোষণা হয়েছে, আজকের দিনের কর্মসূচি হচ্ছে মার্চ ফর জাস্টিস। এটাকেও এমনভাবে পালন করুন যেমনি ভাবে গতকালকের সারা বাংলাদেশ সহ বিশ্বে আপনারা লালে লাল হয়ে গিয়েছেন, রক্তের কালারে সমগ্র বিশ্বের মানুষকে নাড়া দিয়ে ফেলেছেন। এরকম একটি আন্দোলন আজকেও সফল হোক, সেটাই হচ্ছে ছাত্র জনতার প্রত্যাশা। আপনারা সবাই ভিডিও শেয়ার করে ছাত্রদের পাশে থাকবেন, ছাত্র বন্ধুদেরকে উৎসাহ প্রদান করবেন এবং দেশবাসী তাদের পাশে দাঁড়াবেন। ফেসিবাদের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।